আপনি এখনো কেন কংগ্রেসের দিকে আছেন? বেশ 200 বছরের ইংরেজ শাসনের অবসান করেছিল, স্বাধীনতা এনেছিল। কলেজ জীবনে লড়াইয়ের জন্যই আপনার পড়াশোনা এবং শিবিকা। হ্যাঁ, এখনো কংগ্রেসের টিকিট পাওয়ার জন্য মারামারি, ঝগড়া, ঝামেলা, পার্টির ভাঙচুর। কংগ্রেস হচ্ছে মরা হাতি। আজকে দেখুন প্রশাসনের কি হাল। সিউড়িতে কোনো ডেভেলপমেন্ট হয়েছে? 30 বছর 50 বছরের রাস্তাঘাট, সিউড়িতে লাইট ঠিক মতো জ্বলে না, মেনটেন্স হয় না। তৃণমূলের দুষ্কৃতীরা আমার বোমবাজি করেছে। আপনাকে প্রতিদ্বন্দ্বী হিসাবে বা হারাতে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের শিবিতে আসছে? আমরা এসে গেছি সঞ্জয় অধিকারীর বাড়ি, এবারে কংগ্রেসের প্রার্থী। আমরা সাত সকালে তার বাড়িতে হাজির হয়ে গেছি, কারণ এখন প্রচারের সময় তাকে সবসময় পাবো না। তিনি সকাল সকাল উঠে বেরিয়ে যান, আমরা চলে এসেছি তার বাড়িতে। আমরা গেছি, আমাদের স্বাগত জানালেন সঞ্জয় অধিকারীর স্ত্রী, তার ডাকনাম বনি। আমরা শহরের মেয়ে বনি বলেই চিনি। এই যে এত রং, এত বর্ণালী ছটা, সেটা ওনার জন্য এখানে এখন বজায় আছে। আমরা সঞ্জয় দার বাড়িতে। আপনি এখনো কেন কংগ্রেসের টিকে আছেন, কেন আছেন? আমি জন্ম থেকে আমার একটা আছে যে আমি একটা এথিক্স নিয়ে চলি, আমি একটা নীতি নিয়ে চলি। যেসব নীতিগুলো আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। আমার বাবা যেমন কংগ্রেসই ছিলেন। কোথায় থাকতেন? সিউড়িতে? না, রাজনগরের এক প্রত্যন্ত গ্রাম লাউজোর বলে গ্রাম। সেই লাউজোর গ্রামে আমরা থাকতাম। আমি লাউজোর গ্রাম থেকেই কলেজ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়াশোনা করেছি, থার্ড ইয়ার থেকে সিউড়ি এসেছি। তবে নিতান্তই গ্রামের ছিলেন। একবারে অজপাড়া গ্রাম, মানে গ্রামে যদি একটা ট্যাক্সি আসতো বা গ্রামে যদি অন্য কোনো গাড়ি আসতো, আমরা ওই পিছন পিছন ছুটতেন। গাড়ির পেছন পেছন ছুটতাম। আচ্ছা, গরু চড়িয়েছেন? হ্যাঁ, গরু ঘাস কেটেছি, গরু চড়িয়েছি, টেরায় ঝাঁপ দিয়েছি। সাঁতার জানেন? হ্যাঁ, সাঁতার গ্রামের ছেলে সাঁতার যেমন এটা হতে পারে। হ্যাঁ, সাঁতার তো গ্রীষ্মকালে আমরা পুকুরে পড়েই থাকতাম। আচ্ছা, না তাহলে এই যে রাজনৈতিক, এই যে এত বড় জগৎ, এখানে কি করে সাঁতার কাটবেন? দেখুন, রাজনীতিটা আজকে আমার নয়, একদিনের নয়। কারণ আমি যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে, হ্যাঁ, যখন আমি ক্লাস 5-এ পড়ি, সেদিন থেকে আমি গাই চিহ্নের পোস্টার চেটাতাম। কংগ্রেসের কোনো লোক গেলে তখন শৈলেন মাহাতো ছিলেন দুবরাজপুরে, উনি খুব যেতেন। তখন আমাদের ওখানে সিপিএম কংগ্রেসের খুব লড়াই চলতো। সেই লড়াই একবারে চাক্ষুষ দেখেছি এবং প্রচন্ড লড়াই করেছি আমরা ছোট থেকে। গ্রামে থানা, পুলিশ, হ্যাঁ, হারমাত বাহিনী, অনেক কিছু দেখেছি। তো এই দেখতে দেখতে আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে। এবং আমি একটা জিনিস করি, যে জিনিসটা করি আমি সেটা খুব নিষ্ঠার সঙ্গে করি এবং মন দিয়ে করি। ব্যবসা যেটা করি সেটা নিষ্ঠার সঙ্গে করি, রাজনীতি যেটা করি নিষ্ঠার সঙ্গে করি। তো আমার কংগ্রেসে থাকার একটাই যে এই জাতীয় কংগ্রেসের জন্য কিন্তু আমি বিদ্যাসাগর কলেজে গিয়েছিলাম এবং আমার যে পরিচিতি এই কংগ্রেসের জন্য। তাহলে যে দলটা আমার পরিচিতি দিয়েছে, যে দলটা আমাকে সঞ্জয় অধিকারী স্বীকৃতি দিয়েছে, যে দলটা আজকে একটা ন্যাশনাল দল সিউড়ি বিধানসভায় ক্যান্ডিডেট করেছে, যে দলটা থেকে আমি পরিচিতি পেয়েছি, সেই দলটার সঙ্গে আমি বেইমানি কেন করব? সঞ্জয় অধিকারী এই শহরে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দূরসঞ্চার বিভাগে বিভিন্ন কাজ করেন এবং এখানে খুব পরিচিত না, এবং কলেজ এখানেই কেটেছে। তাই এই জীবনে এখানেই ঘুরেছে, এখানেই সবকিছু করেছে। আচ্ছা, কলেজ জীবনে আপনি যখন রাজনীতি করেছেন তখন আপনার প্রেম হয়েছিল? আসলে তখন একটা সময় দিয়েছে, তখন 90 দশকে আমার বাবার প্রাইমারি টিচার ছিলেন, আমার বাবার চাকরি চলে যায়। তখন সংসারে একটা অনটন চলে এসেছিল। আচ্ছা। সেই অনটন চলে এসেছিল, এমনকি সেই টাইমে বাবার মাইনে বন্ধ হয়ে যাওয়ার ফলে গ্রামের দোকানে ধারও দিত না। সেই টাইমে একটা লড়াই শুরু করেছিলাম। তার মানে লড়াইয়ের জন্যই আপনার পড়াশোনা এবং সিউড়িতে আসা। হ্যাঁ, সে জেদ ছিল যে আমাকে কিছু একটা করতে হবে। ঠিক। কারণ আমার বাবা প্রাইমারি টিচার ছিল, রিটায়ার করেছেন। আমার মনে আছে যত সম্ভব 3800 টাকা মাইনেতে রিটায়ার করেছেন, 3800 টাকা মাইনেতে। কিন্তু বাবাদের সময় একটা 60-65 বছর নিয়ে একটা দ্বন্দ্ব চলছিল, সেখানে কেসে হেরে যায় এবং বাবাদের মাইনেটা টোটালি 5 বছর যে মাইনে দিয়েছিল সে মাইনেটা পুরো অ্যাডজাস্ট করে। তার ফলে বাবারা এমন কিছু পায়নি। রিটার্নের পর 2 লাখ টাকা পেয়েছিলেন, আর কিচ্ছু পাননি। তখন একটা সংসারটাকে ধরে রাখা এবং সংসারটাকে চালানো আমার কাছে একটা জেদ হয়ে গেল। তখন আমি
বাড়ি থেকে পয়সা পাঠানোর মতো আমার অবস্থা ছিল না। আমি এখানে রবীন্দ্রপল্লী মেসে থাকতাম। হুম। প্রথম জীবনে মাসির বাড়িতে ছিলাম 1 বছর, তারপরে মেস লাইফ কাটিয়েছি। তখন নিজে কিছু টিউশনি করতাম। বাহ। টিউশনি করে যেটা হতো হুম। 500-600 টাকা, সেটাতে আমার আমার চলতো। আমার প্রথম থেকে একটা যে ছিল, আমি কাউকে কিছু নেবো না, কাউকে কিছু নেবো না, কাউকে থেকে 10 টাকা হাত পাবো না, কাউরির কাছে নেবো না। সে যেমন করেই হোক, যেমন করে হোক, যত কষ্ট করেই হোক। যত কষ্ট হোক, আমার কোনো পৈতৃক সম্পত্তি আমি নেবো না, আমি আমার কোনো আত্মীয় স্বজনের কিছু নেবো না, বন্ধু বান্ধবের কিছু নেবো না। আমি সৎভাবে 10 টাকা ইনকাম করলে আমি এটা খুশি হবো। এটা আমার প্রথম না, জীবনে। শুধু তো আপনার ইনকাম না, আপনি তো এই শহরে এবং রাজ্যেও খুব পরোপকারী হিসেবে পরিচিত এবং বহু মানুষের আপনি পাশে দাঁড়িয়েছেন, সাহায্য করেছেন। এটা কি মানে এটা পৈতৃক সূত্রে পেয়েছেন নাকি এটা ভেতর থেকে উঠে এসেছে গ্রামের ছেলে বলে? একটা জিনিস আমরা দেখেছি যে ছোটবেলায়, যে গ্রামের যে অর্থনৈতিক দুর্দশা এবং গ্রামে যারা আমাদের এমএ পাস ছেলে বা গ্র্যাজুয়েট, তারা একটা কাজের জন্য কিভাবে ছুটে বেড়াতো। আমি যখন কলেজের জিএস ছিলাম, বিদ্যাসাগর কলেজে জিএস ছিলাম 90 দশকের, তখন আমি দেখেছি যে বহু দূর গ্রাম থেকে বহু ছেলে আসতো, তারা সকালে এসে টিউশনি পড়তো, দুপুর বেলায় না খেয়ে তারা কলেজ করে বাড়ি যেত। এই যে গ্রামের লোকের, গ্রামের ছেলেদের যে দুর্দশা, সেটা দেখে আমার একটা প্রেরণা হয় যে আমাকে লড়তে হবে এবং গ্রামের জন্য কিছু করতে হবে। তাই আমি তখন থেকেই সংকল্পবদ্ধ হলাম যে আমি কিছু করব। শুধু আমি ছোটই হোক বড় হোক, যে বড় হোক, ধরনের আমি আমি করব। সেই রাজনীতি কারণ করব। আমাকে নিয়ে বা আমার সংসারকে নিয়ে সমাজ নয়, আমার সমাজ অনেক বড়। আমার সমাজ অনেক বড়। আমাকে ঈশ্বর পৃথিবীতে নিয়ে এসছে শুধু আমার পরিবারের কিছু করার জন্য নয়, আমার সমাজের কিছু করার জন্য। না, আপনার পরিবার বলতে তো আপনার স্ত্রী বর্ণালী দেবী, উনি ক্যান্সার আক্রান্ত এবং তার জন্য তো লড়াই করে চলছেন। হ্যাঁ, 3 বছর ধরে আজকে বনি বর্ণালী যে ক্যান্সারে আক্রান্ত, 3 বছর ধরে আক্রান্ত, 21 দিন পর পর বোম্বে গেছি, দিনের পর দিন জেগেছি, রাতের পর রাত জেগেছি। হ্যাঁ, অক্লান্ত পরিশ্রম করেছি। পরিবারে ক্যান্সার, তারপর সামাজিক ভাবে আপনি এমন একটি দল করছেন যার এখন প্রাসঙ্গিকতা কম এই রাজ্যে। তারপরে এই লড়াইয়ের সাহসটা কোথায় থেকে পাচ্ছেন? গ্রাম থেকে? দেখুন, কংগ্রেস এমন একটি দল, যে দল 200 বছরের ইংরেজ শাসনের অবসান করেছিল, স্বাধীনতা এনেছিল। এই দলে এখনো জানেন মরা হাতির টেন্ডার হয়। কংগ্রেস হচ্ছে মরা হাতি। এখনো কংগ্রেসের টিকিট পাওয়ার জন্য আপনারা দেখেছেন মারামারি, ঝগড়া, ঝামেলা, পার্টি ভাঙচুর এখনো কেন হয়? মানুষ জানে যে কংগ্রেস এখন মাথা তুলে দাঁড়াতে পারে, কিন্তু এখন যে পরিস্থিতি ভারতবর্ষে, বাংলার যে পরিস্থিতি, তাতে একমাত্র কংগ্রেস বিকল্প হিসেবে, যদি কংগ্রেসকে আনা যায় তাহলে সমাজ বেঁচে যাবে, যুবক বেঁচে যাবে, কৃষক বেঁচে যাবে, ছাত্র বেঁচে যাবে। আজকে স্বাস্থ্যের হাল দেখুন, শিক্ষার হাল দেখুন। আপনি যান না সিউড়ি সুপার হসপিটালে, আমি ওখানে গিয়ে আন্দোলন করেছি, তো ওখানে অবস্থা দেখুন, রাস্তা থেকে আরম্ভ করে আপনি হসপিটালে ঢুকতে পারবেন না। আজকে দেখুন প্রশাসনের কি হাল। আপনি প্রতিদ্বন্দ্বী হিসাবে এই কেন্দ্রে, সিউড়ি কেন্দ্রে আপনি প্রার্থী হয়েছেন, আপনি কাকে মনে করছেন? কে প্রতিদ্বন্দ্বী আপনার? বিজেপি, তৃণমূল, সিপিএম? দেখুন, এখানে প্রতিদ্বন্দ্বী, এখানে নীতির লড়াই। ব্যক্তি উজ্জ্বল চ্যাটার্জি বা ব্যক্তি জগন্নাথ চ্যাটার্জি বা ব্যক্তি মতিউর রহমানের সঙ্গে আমার লড়াই নয়। লড়াইটা আমার নীতির লড়াই, কংগ্রেসের আদর্শের লড়াই, মানুষের রুজি রোজগার করে দেওয়ার লড়াই, ছাত্রকে শিক্ষা দেওয়ার লড়াই, কৃষককে তার। তবু কার সঙ্গে লড়াইটা করবেন আপনি? লড়াইটা কার সঙ্গে? আপনি কি জয়ী হবেন নাকি না আপনি পথের কাঁটা হয়ে কাউকে জল থেকে আটকে না দেবেন? না না, অতি অবশ্যই আমি, যে কোনো মানুষ, দেখুন একটা মানুষ পরীক্ষায় বসেছে ভালোভাবে পাস করার জন্যই, তেমনি আমি এই পরীক্ষায় বসেছি, নিশ্চয়ই আমি উত্তীর্ণ হব। দেখুন, সবাই তো আর ফার্স্ট হবে না, অন্তত একটা ছাপ রেখে যেতে হবে। হ্যাঁ, একটা ছাপে, কিন্তু আমি নির্বাচনে হারি বা জিতি যাই হোক, আমি আপনাদের বলছি, এখানে যে আজকে ভূমিপুত্র নিয়ে কথা হচ্ছে, আপনি তো ভূমিপুত্র, একদম চারজনেই ভূমিপুত্র।
আমি ভূমিপুত্রটাকে আমি মনে করি এটা একটা গিমিক, এটা একটা ইস্যু। আজকে যখন বিজেপি এখানে লোকসভায় দেবতনু ভট্টাচার্য তার বাড়ি আসানসোল, আজকে লকেট চট্টোপাধ্যায় মরেছে তার বাড়ি কলকাতা, আজকে জয় ব্যানার্জি মারা গিয়েছেন তার বাড়ি কলকাতা, তখন বিজেপির কাছে ভূমিপুত্র কোনো ইস্যু এলো না। তৃণমূলে যখন শতাব্দী রায় কলকাতা, অশোক চট্টোপাধ্যায় আপাতত বাড়ি রামপুরহাট, স্বপন ঘোষ, স্বপনকান্তি ঘোষ মোহাম্মদ বাজার, বিকাশ রায়চৌধুরী বোলপুর, তখন ভূমিপুত্রের কথা হলো না। আমি ভূমিপুত্র মানবো বা মানি যে সিউড়ির মানুষ, সিউড়ি সারানিক বিধানসভার মানুষ বা অন্য বিধানসভার মানুষ, বীরভূমের মানুষ যাকে 24 ঘন্টা পাবে পাবে এবং পায়। রাত দিন 24 ঘন্টা 365 দিন পাবে। আমি এখানে জন্মালাম, আমি চলে গেলাম কলকাতায় থাকলাম, মানুষ রাতেবেলায় বিপদে পড়লো, মানুষ পেল না, আমি চলে গেলাম দিল্লি, এখানে জাস্ট একটা স্ট্যাম্প নেওয়ার জন্য, তাকে আমি ভূমিপুত্র ভাবি। না, তাহলে কি আপনি জগন্নাথকেই প্রথম টার্গেট করছেন প্রার্থীর লড়াই? না, দেখুন তৃণমূলের যে অবস্থা, আজকে তৃণমূলের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, আপনি দেখুন কিছুদিন আগে দেয়াল লেখন যেভাবে চলছে হঠাৎ স্তব্ধ হয়ে গেছে, কোথাও আর দেয়াল লেখন হচ্ছে না। কেন? এদের নিজেদের মধ্যে লড়াই। পূর্বতন প্রার্থী বিকাশ রায়চৌধুরী, তিনি 10 বছরের ইয়ে ছিলেন, জেলা পরিষদের সভাপতি ছিলেন, 5 বছর এমএলএ ছিলেন। সিউড়ির জন্য কি উন্নয়ন করেছেন? সিউড়ির জন্য উনি কি উন্নয়ন করেছিলেন? আপনি দেখান সিউড়িতে একটা ডেভেলপমেন্ট হয়েছে? সিউড়িতে কোনো ডেভেলপমেন্ট হয়েছে? সিউড়ি দেখুন সেই 30 বছর 50 বছরের রাস্তাঘাট, সিউড়িতে লাইট ঠিক মতো জ্বলে না, মেনটেন্স হয় না। আর তো আপনি কংগ্রেস বলে এই কথা বলছেন, তৃণমূল থেকে ডাক আসেনি আপনাকে? আমার বহু ডাক এসছে, আমার উপর বহু টর্চার হয়েছে। 2011 সালে 24শে ডিসেম্বর আমার বাড়িতে তৃণমূলের দুষ্কৃতীরা হুম। আমার বাড়িতে বোমবাজি করেছে। হুম। 2008 সালে আমার ফ্যামিলিকে মাওবাদী কেসে জড়িয়ে সিপিএম জেলে ভরে দিয়েছে। হুম। এর আগে তবুও আপনি কংগ্রেস ছাড়েন না, বিজেপি থেকে অফার আসেনি? সব দল থেকে অফার এসছে। আচ্ছা, আপনাকে প্রতিদ্বন্দ্বী হিসাবে বা হারাতে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের শিবিরতে আসছেন কি মনে হয়? দেখুন আজকে নরেন্দ্র মোদী আসছেন বা অমিত শাহ আসছেন তার দলের প্রচার করার জন্য। শিবিরের উন্নতি নয়, সিউড়ির উন্নতি নয়, তার দলের প্রচার করার। এর আগে তো নরেন্দ্র মোদী এসেছিলেন, শিবির অমিত শাহ, অমিত শাহের কথা ছিল, অমিত শাহ এসেছিলেন। তাহলে আজকে সিউড়িতে একটা রেলের পার্সেল যে বুকিং ছিল, সে পার্সেল বুকিংটা তুলে দেওয়া হয়েছে। আজকে বিজেপি যদি উন্নয়নের কথা বলছে, আজ পাসপোর্ট অফিস বোলপুরে, রামপুরহাটে, কেন সিউড়ি সদস্য নয়, কেন হবে না? এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যেসব অফিস, সেসব সব বোলপুরে চলে যাচ্ছে। তখন জগন্নাথ বাবু কোথায় ছিল? আর আজকে রেলের স্বপ্ন দেখাচ্ছে। বিশ্বাস করবেন কিনা জানি না, 2011 সালে কংগ্রেসের প্রতিনিধি হয়ে আমি মমতা ব্যানার্জি যখন জোট ছিল, আমি মমতা ব্যানার্জির সফর সঙ্গী ছিলাম জেলা স্কুল মাঠে। সেখানে আমি জিজ্ঞেস করেছিলাম, তখন তদানীন্তন রেলমন্ত্রী ছিলেন। আচ্ছা, এই প্রসঙ্গে আজকে আপনাদের গ্রামে নাকি দীর্ঘদিনে কোনো রেলের প্রকল্প নেই, জগন্নাথ বাবু দাবি করছেন যে তিনি রেলের প্রকল্প এনেছেন। আচ্ছা, জগন্নাথ বাবু জাস্ট রাজনীতির বয়স জগন্নাথ বাবুর 5 বছর। তার আগে উনি রাজনীতি করেছেন কিনা জানি না। আমি যখন কলেজে জিএস ছিলাম বা কলেজটা যখন পরিচালনা করতাম, আমরা 1998 সাল পর্যন্ত কলেজে আমরা গিয়েছি সিনিয়র হিসেবে। আজকে বিজেপি 14 বছর ক্ষমতা, 12 বছর ক্ষমতায় এসছে, ওই আজকে তো রেল নিয়ে কেউ ভাবে না। হঠাৎ নির্বাচনের আগে রেল নিয়ে ভাবতে শুরু করে দিল। না, এটাই তো বলছেন যে আমি প্রার্থী হয়েছি, আমি ভাবছি, আপনি কেন ভাবেন না? এতদিন আমরা তো জাতীয় কংগ্রেস। দেখুন আজকে আমাদের বয়স 55-56 বছর বয়স হয়ে গেল, জগন্নাথ বাবুর বয়স 50-এর কাছাকাছি হয়ে গেল। তো রেল আজকে ব্রিজটা মনমোহন সিং সরকারের আমলে, লালু প্রসাদ যাদব যখন ছিল তখন ব্রিজটা স্যাংশন হয়েছিল 2012 সালে, তখন ইউপিএ 2 সরকার ছিল। শিউড়ির যে রেল যে ব্রিজ, সেই ব্রিজটা হতে আজকে কতদিন টাইম লেগে গেল দেখুন, 14 বছর। আদৌ রাজনগরে রেল হবে কি হবে না, এই প্রশ্নটা মানুষের, আমার নয়, মানুষের মুখে ঘুরছে যে
নির্বাচনের বৈতরণী পার করে জগন্নাথবাবু তো কলকাতা চলে যাবেন না। উনি তো দিল্লি লেভেলের নেতা, উনি প্রধানমন্ত্রীর সভা পরিচালনা করেন। আদৌ রেল হবে না, পরবর্তী ক্ষেত্রে তৃণমূল যেটা করছে সেটা আবার করবে কিনা, বিভিন্ন টাইমে সিউড়িটাকে অ্যাসিড টেস্ট হিসেবে রাজনৈতিক ভূমি হিসেবে বেছে নিয়েছে। আপনি দেখুন সুনীল চট্টোপাধ্যায়ের পর সিউড়ি এখনো ভূমি বিতরণ নেই। সুনীল চট্টোপাধ্যায়ের পর আপনি দেখুন এখানে স্বপনকান্তি ঘোষকে দাঁড় করানো হলো। স্বপনকান্তি ঘোষ কাউকে স্বপনকান্তি ঘোষ দলের অত্যাচারে টিকতে পারলো না, ছেড়ে চলে গেল। তারপর দেখুন অশোক চট্টোপাধ্যায়কে নিয়ে এলো। অশোক চট্টোপাধ্যায়কে এখানে জিতিয়ে নিয়ে উনি 5 বছর এদিকে মুখ করলেন। তারপরে বিকাশ রায়চৌধুরী কোনো আচ্ছা, উন্নয়ন করলেন না। সেটা আমি বুঝলাম, কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতায় আপনি যদি পিছিয়ে যান, আপনি তো মানুষের পাশে থাকবেন। আমি হারি জিতি, আমি সিউড়িতে থাকবো। আপনাকে বলছি আমার মৃত্যু হবে এই সিউড়ি শহর থেকে। আমি জন্মেছি এই সিউড়ি বিধানসভা রাজনগর লাউজোর থেকে। হ্যাঁ, এবং একটা কথা বলি, আমার জন্মটা হয়েছে কিন্তু সিউড়ি সদর হাসপাতালে। তাহলে যার যার এখানেই জন্ম হয়েছে তিনি চাইছেন যে সিউড়িতে তিনি থাকবেন, আমৃত্যু সিউড়িকে তিনি উন্নয়নের চেষ্টা করে যাবেন। এবং সিউড়ি, তার অভিযোগ যে সিউড়ি একটা অ্যাসিড টেস্টের জায়গা হয়েছে সব দলের কাছে, কারণ সদর শহর বারবার বঞ্চিত হচ্ছে। তিনি সেই জন্যই লড়াইয়ে নেমেছেন, এবং লড়াইয়ে নেমেছেন তার আদি দল। তিনি পরম্পরায় বিশ্বাসী, সেই জন্যই তিনি জাতীয় কংগ্রেসে আছেন। এবং তিনি আশা করছেন যে এবারে তিনি কিন্তু বেগ দেবেন। যারা জয়ী হিসাবে ভাবছেন, যারা ভূমিপুত্র হিসাবে দাবি করছে, যে এবার তারা সিউড়ির উন্নয়ন লাগবে। কিন্তু দেখা যাক যে তিনি কতটা পারেন এবং কতটা তিনি মানুষের কাছে আশা জাগাতে পারেন। আমাদের সময় দেওয়ার জন্য নিত্যানন্দের পক্ষ থেকে আমাদের আপনাদেরকে নমস্কার।